এখান থেকে লার্নিংটা হইতেছে সবসময় প্রশ্ন দেখে ম্যাথ করা যাবে না। প্রশ্ন দেখে ম্যাথ করার আগে অপশনের সাথে সমন্বয় করেও আমার অ্যান্সার বের করার দরকার হতে পারে। না হলে তুমি কিন্তু এখানে কখনো ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা যে 5 × 10⁻⁴ কে তুমি যদি 4th রুট করো ভ্যালু কত হবে? আশা করি আমরা এই ভিডিওতে মূলত দ্রাব্যতার গুণফলের কেএসপি নিয়ে আলোচনা করব। কেএসপি তে আমরা দুইটা কঠিন স্যাচুরেশন প্রোডাক্টের কঠিন দুইটা ক্যালকুলেশন নিয়ে আসছি, যেটার মাধ্যমে কিন্তু তুমি একদম প্রিসাইজ ভাবে গুচ্ছে তোমার ভর্তি পরীক্ষা বা যেকোনো ভর্তি পরীক্ষায় তোমার হচ্ছে যে ক্যালকুলেশন গুলো আসে হাতে কলমে কিভাবে করা যায় এটা বেটার ধারণা পাবা। তো এখানে মেইন জিনিসটা কি বলতো, কেএসপি আর কেআইপি এই দুইটা জিনিস আছে, এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। কেএসপিটা কি বলতো, কেএসপিটা তোমার শুধু সম্পৃক্ত দ্রবণের জন্যই হবে, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। আর কেআইপিটা কি বলতো, সেটা সম্পৃক্ত অসম্পৃক্ত অতিরিক্ত কোনো কিছুই ম্যাটার করে না, ওটা যে কোনো স্টেটেই হয়ে থাকে। তো আসলে আমরা কেএসপির আমরা একটা ম্যাথ করি, প্রথম ম্যাথটাই করি। এই ম্যাথটা দেখো সুন্দর একটা ম্যাথ, যে এইটা লবণের দ্রাব্যতাতে আছে, তোমার কেএসপি এর ভ্যালু বের করতে হবে। তো তুমি তো জানো যে M2X3 একে যদি আমি ভাঙাই তাহলে হয় হচ্ছে M2 প্লাস আর হচ্ছে M2 প্লাস আর হচ্ছে X3 মাইনাস। তাহলে এইটার আগে আসবে কি বলতো, এটা আছে 2টা আর এটা আছে 3টা, তাহলে এইটা হচ্ছে 2s পরিমাণে আছে, এটা হচ্ছে 3s পরিমাণে আছে। তাহলে এইটার যে তোমার কেএসপি হবে সেইটার ইকুয়েশনটা কি, যে 2s এর স্কয়ার ইন্টু 3s তার কিউব, তার মানে 108 s টু দি পাওয়ার 5। তাহলে দেখো তো এই কোশ্চেনের এই ডাটাটা বের করার পরে আমার দ্রাব্যতাটা s এর ভ্যালু বলে দিছে। তাহলে আমি এখানে s এর ভ্যালুটা যদি বসাই 108 ইনটু s এর মান 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 5। একটু খেয়াল করো, এখানে 108 যেটা আছে এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে একটু 100 ধরে নিলাম। আর এখানে তুমি যদি 1.1 টাকে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 1 ধরে নিলাম। ঠিক আছে, সামান্য একটু কারচুপি করলাম আমার ক্যালকুলেশন সহজ হওয়ার জন্য। তারপরে দেখো 100 ইনটু এখানে কত থাকতেছে 1 ইনটু 10 টু দি পাওয়ার -10। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 1 ইনটু 10 টু দি পাওয়ার -8। এবার আমি দেখি তো কোনটা আমার কাছাকাছি আছে। তো দেখো তো প্রথমে যেটা আছে 1 ইনটু 10 টু দি পাওয়ার -10, 1 ইনটু 10 টু দি পাওয়ার -8 ধারে কাছেও নাই, কাটা। এবার এটা দেখো তো 2.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, পাওয়ার 6 এ আছে, এটা তো অসম্ভব। এবার দেখো 6 ইনটু 10 টু দি পাওয়ার -7, এটাও সম্ভব না। তাহলে বাদ থাকতেছে এইটা, এটা আমার অ্যান্সার। বুঝছো, খুব কিন্তু বেগ পাওয়ার লাগে নাই। দেখো তোমার 1 ইনটু 10 টু দি পাওয়ার -8 তো আছেই, আর এই 7 8 এর হিসাবটা আমরা এই যে এখানে 8 কমাইলাম আর এখানে 0.1 কমাইলাম, এখান থেকে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো বিষয়টা কি, বিষয় হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি যেকোনো কিছু স্যাক্রিফাইস করে একটু কমাইতে পারবো, ওইটা আমার জন্য সমস্যা হবে না। ঠিক আছে, তো এইভাবে স্মার্ট ক্যালকুলেশন আমরা করে থাকি। এবার দেখো তো এই ম্যাথটা আমরা যদি এখান থেকে একটু, আচ্ছা এই ম্যাথটা তো বুঝতে পারছি। এইবার দেখো তো আমরা পরের ম্যাথটা যদি আসি, একদম দেখো এইটাও তোমার খুবই কঠিন একটা ক্যালকুলেশনের ম্যাথ। এখানে তোমার কেএসপি এর ভ্যালু বলে দিছে, তোমার এস এর ভ্যালুটা বের করতে হবে। তুমি এখান থেকে তুমি যদি কেএসপি ইকুয়েশনটা ড্রাইভ করে নিয়ে আসো তাহলে তোমার এসে যাবে হচ্ছে 27 s টু দি পাওয়ার 4 সমান সমান 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -12। 27 s টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -12, এটা চলে আসবে, তাই না? তাহলে দেখো তো এখান থেকে তুমি s সমান সমান কি লিখতে পারবা, 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -12 ভাগ হচ্ছে 27। তো এখানে আবার 4 থাকবে, হিসাবে দেখছো জটিলতা কিন্তু আছেই। তো তুমি এখানে 4 রাখলা, আমি একটু হিসাবে সুবিধার্থে এখানে 1.5 নিয়ে নিলাম আর এখানে নিয়ে করে দিলাম 30, আর এখানে থাকতেছে আমার 10 টু দি পাওয়ার -12। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে 15 আছে, এখানে যে 1.5 আছে, এটাকে যদি আমি 15 বানাইতে পারি তাহলে 15 আর 30 কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটাকে যদি আমি 15 বানাই, দেখো এর সাথে কি একটা নিচে একটা 10 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে না 15 তে, এটাকে 15 বানাইতে গেলে। এন্ড দেখো এন্ড সেম টাইম এক্সট্রা 10 নিচে উপরে একটা এক্সট্রা 10 তোমার দিতে হবে, তাই তো? তাহলে এখানে তুমি যদি 15 বানাও তাহলে জিনিসটা কি হইতেছে, তুমি যদি এই জিনিসটাকে 15 বানাই দাও তাহলে এই 10টা এর সাথে গুণ হয়ে 15 হয়ে যাচ্ছে, তো কিন্তু নিচে একটা এক্সট্রা 10 থেকে যাচ্ছে না। এর সাথে 10 যদি গুণ দাও তাহলে তো 15 হয়ে যায়, তাহলে উপরে যেহেতু এক্সট্রা 10 নিয়েছি তাহলে নিচে কি একটা এক্সট্রা 10 আছে, তাহলে নিচের এই 10টা উপরে যে এখানে 12 ছিল এটা কত হয়ে যাবে 13, 10 টু দি পাওয়ার -13। আর এখানে এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার হচ্ছে এখন 15। ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখো তো এই 15 আর এই 30 যদি কাটে তাহলে কত হচ্ছে 0.5। 0.5 মানে কত, এখান থেকে তুমি যদি হালকা ক্যালকুলেশন আবার করো, √4, আচ্ছা 5 ইনটু 10 টু দি পাওয়ার -1 ইনটু তোমার কাছে থাকতেছে 10 টু দি পাওয়ার -13। তো এইটাকে তুমি লিখতে পারো √4 5 ইনটু 10 টু দি পাওয়ার -14, তাই না? 5 ইনটু 10 টু দি পাওয়ার -14, যাকে 4th রুট এখন তোমার করতে হবে। বুঝছো তো? এইবার একটু অপশনের দিকে আসো। তোমাকে 4 বার গুণ করতে হবে, এই ডাটার সমান হবে 4 বার। দেখো এটা 4 বারের বর্গমূলের সমান। 4 বারে তুমি যদি মূল নির্ণয় করো, 4th রুট যদি বের করো তাহলে কত হবে 5 ইনটু 10 টু দি পাওয়ার -14 এর সমান হবে, তাই না? তো আমি যদি এখানে একটু ট্রাই করি, দেখো
এখানে ডাটাটা কত আসছে 5 × 10⁻⁻40। তো সেম কথা, আমার এখানে সবগুলো কার ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে না। আমি যদি এই বান্দাগুলোরে 4 বার গুণ করি তাহলে কি আমার এইটা পাওয়ার কথা। যেহেতু এইটাকে আমি যদি 4th রুট করি আমি এইটা পাইতেছি, তাহলে এইটাকে যদি আমি আবার 4 বার প্রত্যেকটাকে আলাদাভাবে গুণ করি তাহলে আমি আবার এইটা পাবো। তো তুমি একটু খেয়াল করো, প্রথমটায় এখান থেকে খেয়াল করো 10⁻⁻1 আছে। তাহলে -1 কে তুমি যদি 4 বার গুণ করো তাহলে 10⁻⁻1 -4 হয়। ডাজ ইট মেক এনি সেন্স? -4 কোথায়, -14 কোথায়? বাদ। 10⁻⁻14 আছে, তাহলে 4 × 14 = 56 -56 আসে। তোমার কি -14 এর কাছাকাছি কোনো ভ্যালু? না, তাহলে এটাও হবে না। তুমি লাস্টেরটা যদি একটু খেয়াল করো, 5 × 5 × 5 × 5 × 10⁻, এখানে আছে -4 মানে -16। তাহলে এখানে 4 বার গুণ করলে হয় 625 × 10⁻⁻16। দেন তুমি এখান থেকে আসতে পারো 6.25 × 10⁻⁻14। দেখো তো, তুমি ডি নাম্বার অপশনের দিকে যখন তাকাবা তখন তোমার যে ভ্যালুটা এখানে রিটার্ন করছে এইটার যে পাওয়ারটা আছে ওইটাও তোমার ম্যাচ হয়ে যাইতেছে, আর 5 এর খুব কাছাকাছি 1.25 সামান্য বেশি আর একটা ভ্যালু পাইতেছো। তো এখান থেকে লার্নিংসটা কি? এখান থেকে লার্নিংসটা হইতেছে সবসময় প্রশ্ন দেখে ম্যাথ করা যাবে না। প্রশ্ন দেখে ম্যাথ করার আগে অপশনের সাথে সমন্বয় করেও আমার অ্যান্সার বের করার দরকার হতে পারে। না হলে তুমি কিন্তু এখানে কখনো ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবা যে 5 × 10⁻⁻4 কে তুমি যদি 4th রুট করো ভ্যালু কত হবে? আশা করি বুঝতে পারছো এবং ক্যালকুলেশনে তোমার এরকম ভাবেই স্মার্টনেসটা। আর এখন এই ভিডিওতে আমরা দেখব কি আইপি এর ভ্যালু কিভাবে আমরা শর্টকাটে বের করতে পারি। তো একটা সামান্য একটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে। তো কেআইপি থেকে আমরা বিগত একটা ভিডিওতে দেখছি কেএসপি এর ভ্যালু কিভাবে জটিল জটিল ইকুয়েশন সলভ করে সমাধান করতে পারি এবং কেএসপিটা একটু বেসিক দিয়ে দেখলাম। কেএসপি এর ভ্যালু তোমার যদি জানা থাকে তোমাকে প্রশ্নে সহজেই সেট করে দিতে পারে কেআইপি এর ভ্যালু বের করে ওই দ্রবণটা দ্রবীভূত হবে কি হবে না ওইটার একটা ডিসিশন আমাকে দাও। ওইটার ক্ষেত্রে আমি কি করব দেখো, আমি প্রথমে দুইটা পাত্র নিই, যে দুইটা পাত্রে আমার ডাটা দেওয়াতে আছে। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে এখন প্রথমে একটা পাত্র নিলাম যেখানে তোমার হচ্ছে ডাটা দেওয়া আছে কার, NaCl এর। ডাটাটা কি দেওয়া আছে, NaCl আছে হচ্ছে 50 ml আর হচ্ছে এর ঘনমাত্রা দেওয়া আছে 10⁻³ ঠিক আছে। এবার আরেকটা ডাটা দেওয়া আছে AgNO3। এখন AgNO3 তে এইটা আছে কত ml, এটাও আছে 50 ml আর এইটা কত আছে 1 × 10⁻²। বুঝতে পারছি তো? এবার দেখো এই দুইটা সমন্বয়ে তোমার কাছে যেটা তৈরি হইতেছে সেটা হচ্ছে AgCl এন্ড এইটা তৈরি হচ্ছে কত 1.8 × 10⁻⁻10। এখন এইটা কি দেওয়া আছে কেএসপি। এখন তোমার কি বের করতে হবে কেআইপি। তো কেআইপি এর জন্য ভাইয়া দেখো একটা শর্টকাট কনসেপ্ট মনে রাখবা, সব কেআইপি এর ম্যাথ হয়ে যাবে। দুইটা প্রথমে এরকম করে একটা বক্স দিবা, দিলা, বক্স দেওয়ার পর একটা দাগ দিবা, দিলা। এরপরে তোমার কাজ হচ্ছে প্রথমে যে দ্রবণটা আছে, প্রথম দ্রবণটা যেটা আছে, প্রথম দ্রবণের যে ধাতু সেই ধাতুর তুল্য সংখ্যা, সোডিয়ামের তুল্য সংখ্যা কত 1 ইন্টু সোডিয়ামের আয়তন ইন্টু সোডিয়ামের ঘনমাত্রা বাই নিচে হচ্ছে টোটাল টোটাল দ্রবণের আয়তন। সেকেন্ড সেকেন্ড বিকারকে AgNO3 ওইটার ডাটা তোমার AgNO3 যেটা আছে, AgNO3 তোমার হচ্ছে তুল্য সংখ্যা, Ag যে ধাতব মৌলটা আছে সেটা তুল্য সংখ্যা 1, Ag এর আয়তন 50 আর Ag এর তোমার হচ্ছে ঘনমাত্রা 10⁻²। আর নিচে তুমি কত পাবে 50 যোগ 50, তাই না? তাহলে এখানে কে একটু খেয়াল করো। এইবার তোমার যেটা মোস্ট সেনসিটিভ, এর পাওয়ারে, এর মাথার পাওয়ারে এর মাথার পাওয়ারে কোনো কিছু তোমার বসাইতে হবে। সেই জিনিসটা তুমি কিভাবে বসাবা? এই জিনিসটা বসাবা হচ্ছে তুমি দেখো এখানে ক্লোরিনের পার নিচে যত থাকবে, দেখো ক্লোরিনের পার নিচে AgCl এর AgCl টা যদি আমি আলাদাভাবে লিখি দেখো AgCl এর পায়ের নিচে 1 আছে, Ag এর পায়ের নিচে 1 আছে। ক্লোরিনের পায়ের নিচে যেটা হবে সেটা আসবে এখানে আর Ag এর পায়ের নিচে যেটা হবে সেটা আসবে হচ্ছে এখানে। দেন তুমি ম্যাথটা প্রসিড করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা তোমাদের একটু বোঝার জন্য লিখে দিই, এটা হচ্ছে E1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে V1 প্লাস V2, এটাও সেম V1 প্লাস V2, এটা হচ্ছে E2, এটা হচ্ছে V2, এটা হচ্ছে S2, এটা হচ্ছে আমাদের S2। আর আমি যদি এখানে পাওয়ার আকারে যদি এইভাবেও তোমাদের বোঝাই দিই যে Ag তোমার Cl এর পাওয়ার ধরো হচ্ছে y আর পাওয়ার x, তাহলে y টা যাবে হচ্ছে এখানে আর x টা যাবে হচ্ছে এখানে, তাই না? তাহলে আমাদের এই বসানো তো হয়ে গেল। এবার আমি যদি ক্যালকুলেশন একটু আগাই তাহলে দেখো তো কত আসে। উপরে আসে
50 ইন্টু 10⁻³ নিচে আসে 100, 100 যদি উপরে যায় তাহলে কত হবে ইন্টু 10⁻² ইন্টু 50 ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। এবার একটু খেয়াল করো, এই মাইনাস গুলো তুমি যদি একটু কাউন্ট করো তাহলে কত আসছে দেখো তো, -2 3 আর -2 -5 -7 -9, তাহলে এখানে কত আসতেছে 10⁻⁹। তাহলে আর বাদ থাকতেছে কি 50 ইন্টু 50, 50 ইন্টু 50 মানে কত বলো 2500। এখন এটাকে তুমি যদি একটু শর্টে লেখো 25 ইন্টু 10⁻⁻7 লিখতে পারো। এখন এইটার সাথে তুমি যদি আরেকটু মিলাই লিখতে চাও তাহলে 2.5 ইন্টু 10⁻6 লিখতে পারো। তাহলে এবার খেয়াল করো তো 2.5 ইন্টু 10⁻6 বড় নাকি তোমার 1.8 ইন্টু 10⁻10 বড়? অবশ্যই 2.5 ইন্টু 10⁻6 বড়। তাহলে এই দ্রবণে কেআইপি এর ভ্যালুটা এখানে কি হয়ে গেল যে কেআইপি যে ভ্যালুটা ওইটা কেএসপি এর ভ্যালু থেকে অবশ্যই বেশি। তার মানে এই দ্রবণটা অবশ্যই অবশ্যই অবশ্যম্ভাবীভাবে অধঃক্ষিপ্ত হবে। তো দেখো এইভাবে কিন্তু আমরা সহজেই কনসেপ্ট ক্লিয়ার ভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারি, জাস্ট সামান্য একটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে। তো কেআইবি থেকে যদি এরকম ধরনের এমসিকিউ আসে আশা করি তোমাদের কারোই মিস যাবে না। এই এমসিকিউটা ক্যালকুলেটর ছাড়া তুমি যদি করতে চাও কখনোই তুমি টাইমের ভিতরে পারবে না, কিন্তু তুমি যদি জাস্ট সামান্য 1/rh এর মানটা মনে রাখো আমরা দেখব যে হ্যাঁ, তোমার রিডবার্গের সমীকরণ দিয়ে তোমার হচ্ছে ল্যামডার মান একটা কক্ষপথ থেকে যদি আরেকটা কক্ষপথে যায় ইলেকট্রন, তাহলে তোমার হচ্ছে ল্যামডার মান জানতে চাই না, এই যে 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এই যে এই ইকুয়েশনটা ইউজ করে তোমার কি করতে হয়, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হয় না? তো তোমার দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে আসতে পারে। তো আমরা দেখবো যে এইটা থেকে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি বলছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান N1 1, লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে তৃতীয় লাইন মানে কি বলতো, N2 ইজ ইকুয়াল টু লাইন সংখ্যা প্লাস N1। তাহলে লাইন সংখ্যা কত 3, N1 কত 1, তার মানে N2 কত 4। ঠিক আছে, তো দেখো তো এখানে তুমি যদি 1/λ করো তার মানে কত আসে RH, আর এখানে কত আসে 1 মাইনাস 1/16। তার মানে এখান থেকে কত আসতেছে দেখো তো 1/λ সমান সমান RH বাই 15/16। দেখো ল্যামডা সমান সমান কত আসতেছে 1/RH, 1/RH ইন্টু 16/15। দেখো এইখান থেকে তোমার যেই মানটা মনে থাকলে তুমি সহজে ম্যাথটা করতে পারবা, সেটা হচ্ছে 1/RH এর মান। 1/RH এর মান হচ্ছে 910 অ্যাংস্ট্রম, 910 বা 911 অ্যাংস্ট্রম। এটা তুমি যদি মনে রাখো তাহলে এই ক্যালকুলেশনটা করা তোমার কাছে কোনো ব্যাপার হবে না। তাহলে দেখো তো আমি এখানে 16/15 ইন্টু 910 অ্যাংস্ট্রম লিখে তো দিতে পারি, তাই না? কোনো তো সমস্যা নেই। তাহলে এইবার এখানে খেয়াল করো, তোমার 910কে 15 দিয়ে ভাগ দাও, 15 ভাগ 910, তাহলে দেখো তো 6 15 90, তাহলে এর ভিতরে কতবার যেতে পারে 6 15 90 আর 0 60, তাই না? তাহলে তুমি এখান থেকে বলতেই পারতেছো 15 আর এইটা তুমি যদি কাটাকাটি করো তাহলে কত হইতে পারে 60 হইতে পারে। এবার দেখো তো 60 আর হচ্ছে তোমার কাছে থাকতেছে হচ্ছে 16 আর হচ্ছে 60, তাহলে 0 0 0 ছচক 36 এর 6, ছচক 36 এর কত, এক মিনিট, দেখো তোমার কাছে এখানে তাহলে কত থাকতেছে 0, এখানে 0, ছচক 36 এর 6, হাতে 3, 6 কে 6 আর 1 9, তার মানে কত থাকতেছে 960। তার মানে এখানে কত আসছে আমার 960 অ্যাংস্ট্রম, তাই না? তাহলে আমি এখান থেকে যে ল্যামডাটা পেলাম সেই ল্যামডার মান কত আসছে 960 অ্যাংস্ট্রম। আমার অপশনে যেটা বলছে সব ন্যানোমিটারে দেওয়া না, মজার বিষয় হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻1 ন্যানোমিটার। তাহলে দেখো তো এটাকে আমি 96 ন্যানোমিটার বলে দিলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে এবার আমি অপশনের দিকে যদি তাকাই, 9 ন্যানোমিটার অ্যান্সার না, 197 অ্যান্সার না, অ্যান্সার না, দেখো আমার আসতে কত 96 ন্যানোমিটার অ্যাপ্রক্স। আমার অপশনে কি 97 ন্যানোমিটার আছে না? তাহলে অ্যান্সার কত 97। তো দেখো এই এমসিকিউটা ক্যালকুলেটর ছাড়া তুমি যদি করতে চাও কখনোই তুমি টাইমের ভিতরে পারবে না, কিন্তু তুমি যদি জাস্ট সামান্য 1/rh এর মানটা মনে রাখো 910 অ্যাংস্ট্রম, দেন তোমার লাইফটা কত ইজি হয়ে যাইতেছে। এন্ড এইটার বেসিস করে তোমার যদি বলে যে এইটার বলে দিয়ে বললো কোন ধরনের বর্ণ দেখাবে, তো তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার পরে কোন ধরনের বর্ণ দেখাবে সহজে বলে দিতে পারবা না? আশা করি পারবা। তো দেখো এটা কিন্তু একটা দারুণ শর্টকাট, প্র্যাকটিসে রাখতে হবে, দেন দেখবা তুমি একটা বেটার ইউটিলাইজেশন। টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রাব্যতা।
তো দ্রাব্যতা নিয়ে আলোচনা করার আগে তোমাদের দ্রাব্যতার একটা লাইন বলে নি। দ্রাব্যতা জাস্ট বুঝছো এই লাইনটার উপরে বেসিস করে চল। দ্রাব্যতা, দ্রাব্যতা দেখো এখন তোমার প্রশ্নে কি কোনো দ্রাব্যতা দেওয়া আছে 36, তাহলে দেখো তুমি দ্রাব্যতা 36 বা এইটাকে তোমার কাছে ইম্পর্টেন্ট, বুঝছো? দ্রাব্যতা 36 বলতে তুমি কি কি বুঝতে পারো দেখো। দ্রাব্যতা 36, দ্রাব্যতা 36 মানে কি? দ্রাব্যতা 36 মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 36 গ্রাম। এই লাইনটা মনে রাখবা। দ্রাব্যতা 36 মানে, দ্রাব্যতা 50 মানে কি 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 50 গ্রাম। দ্রাব্যতা 36 মানে কি 36 মানে কি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 36 গ্রাম। তো এখান থেকে আমি কি কি বলতে পারি? আমি এখান থেকে বলতে পারি যে দ্রাবক 100, দ্রব্য 36, দ্রবণ 136। এই ডাটাগুলো কিন্তু আমি সহজেই একদম বের করে ফেলতে পারি যদি আমার কাছে দ্রাব্যতা বলে দেওয়া থাকে। এবার আমি কোশ্চেনে যাই। NaCl এর দ্রাব্যতা 36, একটি পাত্রে 200 গ্রাম জলীয় দ্রবণে, 200 গ্রাম জলীয় দ্রবণে, এটা দ্রবণ বলছে। দ্রবণ মানে এখানে যে 200 গ্রামটা আছে এটা কি তোমার দ্রবণ। এবার দ্রবণে কি বলছে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। লবণটা কি? লবণটা হচ্ছে তোমার দ্রব। তাহলে দ্রব কত সেকেন্ড কেসে 50 গ্রাম। তাহলে এখান থেকে দ্রাবক কত 150 গ্রাম। তোমাকে কি বলছে দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ এক্সট্রা যোগ করতে হবে। তো আমি এখানে যাব কিভাবে? আমার প্রথমে যে প্যারামিটারটা দেওয়া আছে তার কাছে। প্রথম প্যারামিটার কি বলছে আমাকে? প্রথম প্যারামিটার যেটা বলতেছে যে 100 গ্রাম দ্রাবক তুমি যদি নাও তাহলে দ্রব্য যদি তোমার কাছে 36 গ্রাম থাকে তাহলে দ্রবণটা সম্পৃক্ত হবে, তাই না? বুঝতে পারছি তো? তাহলে এখানে আমাকে কি চাইছে দেখো, এখানে দ্রবণ দেওয়া আছে, এখানে দ্রাবক দেওয়া আছে, আর এখানে দ্রব্য দেওয়া আছে। তো আমার সেকেন্ড কেসেও কি বের করতে হবে? দ্রব্যটাকে বের করতে হবে যে 150 গ্রাম যে দ্রাবক আছে এই দ্রাবককে যদি আমি সম্পৃক্ত করতে চাই তাহলে কতটুকু দ্রব্য লাগে। এখন ওই দ্রব্যটার সাথে আমি যদি আমার এই 50 গ্রামের তুলনা দিই তাহলে বুঝবো যে কম লাগতেছে নাকি বেশি লাগতেছে। দেখো আমি যদি এখানে সেমটাই আবার লিখি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 36 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কতটুকু? 36 গ্রাম। তাহলে দেখো তো আর কত গ্রাম? 150 গ্রাম। 150 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে বা দ্রব্য কতটুকু লাগবে? 36 ইন্টু 150 বাই হচ্ছে 100, তাই না? 36 ইন্টু 150 বাই 100। তাহলে এটা তুমি যদি শর্ট করো দেখো তো কত আসে। এই শূন্য কাটা, তার মানে উপরে থাকতেছে 36 ইন্টু 15 বাই 10। তাহলে 36 ইন্টু 15 বাই 10 যদি করো তাহলে আসবে তোমার হচ্ছে 54। তাহলে দেখো তোমার কাছে ক্যালকুলেশন করে পাইলে যে 150 গ্রাম যদি দ্রাবক থাকে ওই দ্রাবকে দ্রব্য কতটুকু লাগবে সম্পৃক্ত করতে? 54 গ্রাম। কিন্তু তুমি কোয়েশ্চেনে কতটুকু দিছিলা? কোয়েশ্চেনে দিছিলা তুমি হচ্ছে 50 গ্রাম লবণ। তাহলে তোমার লাগবে 54 গ্রাম, দিছো কয় গ্রাম? 50 গ্রাম। তাহলে আর কতটুকু যদি লবণ যোগ করো তাহলে সম্পৃক্ত হয়ে যাবে? এই 54 বিয়োগ 50। তার মানে তুমি যদি এক্সট্রা 4 গ্রাম লবণ অ্যাড করে দাও তোমার দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে? তো দ্রাব্যতার যেসব ম্যাথ আছে তোমরা কিন্তু এইভাবে বাংলা লাইনের মাধ্যমে কোনটা চাইছে প্রশ্নে দেখে অ্যানালাইসিস করে উত্তর বের করে দিতে পারবে। আর এই চার্টের মাধ্যমে আমরা ক্যাটায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি, অ্যানায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি খুব সহজে বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক ধরছো। এখন আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে পড়াশোনা করব। আয়ন শনাক্তকরণ বইতে যখন পড়ো তখন অনেকগুলো একসাথে দেওয়া থাকে, তো মাথায় মনে রাখতে কিন্তু সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব আয়ন শনাক্তকরণটা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি সাজায় রাখি মাথায় মনে রাখতে সুবিধা হবে। তো চলো আমরা দেখি কিভাবে আমরা এটাকে আরো সহজ করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব এখানে আমাদের মাথায় যে আয়ন আছে, বইতে আমরা যে আয়ন পড়ছি ওইগুলো আগে লিখে ফেলব। তো প্রথমে আমাদের বইতে আছে সোডিয়াম প্লাস আয়ন আছে, তারপরে তোমার আছে হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন আছে, তারপরে তোমার ক্যালসিয়াম 2 প্লাস আয়ন আছে। এরপরে তুমি কার কাছে যাবা? ক্যালসিয়ামের পরে Fe 2 প্লাস আয়ন আছে, Fe 3 প্লাস আয়ন আছে, এরপরে হচ্ছে Cu 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস। এই কয়টা আয়নিত পরীক্ষায় সাধারণত এসে থাকে এবং আমরা স্টাডি করে থাকি। তো এর প্রথমে শুরুতে যে বান্দা আছে তার কাছে যাই সোডিয়াম। তো এই সোডিয়ামটাকে, এদের ভিতরে সোডিয়ামটাকে আর ক্যালসিয়ামটাকে তুমি আলাদাভাবে শনাক্তকরণ করতে পারো, প্রত্যেককেই পারো। কিন্তু শুরুর দিকে সোডিয়ামটা আছে না, সোডিয়ামটাকে যদি আমরা শনাক্তকরণ করি তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনিটের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। সেটা কি? পটাশিয়াম K2H2 Sb2O7, K2H2 Sb2O7 এর মাধ্যমে আমরা সোডিয়াম প্লাস আয়নটাকে খুব সহজে শনাক্তকরণ করতে পারতেছি। আচ্ছা, গেল। এইবার আমাদের এদের ভিতরে আরেকটা আছে, এদের ভিতরে আছে
ক্যালসিয়াম 2+ আয়ন। ক্যালসিয়াম 2+ আয়নকে তুমি যদি শনাক্তকরণ করতে চাও তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের মাধ্যমে শনাক্তকরণ সহজে করতে পারবা। তাহলে অ্যামোনিয়াম অক্সালেটের সংকেতটা কি? NH4 2 C2O4, যে আমরা ক্যালসিয়াম 2+ কে আবার শনাক্তকরণ করতে পারি। এরপর আমরা যদি এই পুরো চার্টটাকে একটু দেখি, এই পুরো চার্টের একটা অংশ, পুরো চার্টের পুরোটা না, পুরোটা চার্টের সামান্য একটা অংশ তুমি অ্যালুমিনিয়াম থেকে শুরু করে এই জিঙ্ক পর্যন্ত যে বান্দা আছে ইনাদের তুমি কিন্তু খুব সহজেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে শনাক্তকরণ করে ফেলতে পারবা। কাদের? অ্যালুমিনিয়াম থেকে জিঙ্ক অব্দি যারা যারা আছে তাদের তুমি কার মাধ্যমে শনাক্তকরণ করতে পারবা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারতেছো। আচ্ছা, যাক গেল। এইবার তুমি আরেকটা পার্টিশন এখান থেকে তৈরি করতে পারো। সেই পার্টিশনটা তুমি তৈরি করবা কার থেকে? তুমি এখানে এই যে শুরু হয়েছে যে এফ থেকে একদম লাস্ট পর্যন্ত আসতে পারো। তুমি এইখান থেকে এফ থেকে শুরু করে তুমি যদি একদম লাস্ট পর্যন্ত আসো, এটাকে আমি আরেকটু বড় করে লিখি, দেখো তুমি এফ থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি এখানে আসো, তুমি এফ থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত যদি আসো, তাহলে এদের তুমি শনাক্তকরণ করতে পারবা K4 FeCN6 এর মাধ্যমে। K4 FeCN6 এর মাধ্যমে তুমি কাদের শনাক্তকরণ করতে পারবা? এইখান থেকে এফ থেকে জিঙ্ক পর্যন্ত যে বান্দা ছিল তাদের তুমি শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে? K4 FeCN6 এর মাধ্যমে। আচ্ছা, এইবার তুমি হচ্ছে শনাক্তকরণ করতে পারবা, দেখো Fe2+, Fe3+, আর হচ্ছে জিঙ্ক 2+। এখন এই বান্দা যারা আছে এদের তুমি শনাক্তকরণ করতে পারবা কার মাধ্যমে জানো? এদের তুমি শনাক্তকরণ করতে পারবা, এটা ছিল K4 আর এবার K3 FeCN6 এর মাধ্যমে, তাই না? K3FeCN6 এর মাধ্যমে তুমি শনাক্তকরণ করতে পারবা Fe2+, Fe3+ আর জিঙ্ক আয়নটাকে। কথা বুঝছো? এইবার দেখো তুমি এইখান থেকে Fe2+ আর Fe3+ যেই বান্দা দুইটা আছে এই দুইটাকে তুমি আবার আলাদাভাবে শনাক্তকরণ করতে পারো। এইটাকে তুমি হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের মাধ্যমে শনাক্তকরণ করতে পারো। অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের মাধ্যমে তুমি জাস্ট Fe2+ আর Fe3+ যে আছে তাদেরকে তুমি সহজেই শনাক্তকরণ করতে পারবে। তো দেখো এই যে পজিটিভ আয়ন যারা যারা ছিল তাদের কিভাবে শনাক্তকরণ করতে হয় সেটা তো বুঝলাম। এইবার দেখো NH3 অ্যামোনিয়া বা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এইটা শনাক্তকরণ আমরা কিভাবে করি? এইটা শনাক্তকরণ করি আমরা হচ্ছে নেসলার বিকারকের মাধ্যমে, যেটা হচ্ছে K2HG K2HgI4 এর ক্ষারীয় দ্রবণের সাথে আমরা যদি বিক্রিয়া দেই তাহলে আমরা কাদের শনাক্তকরণ করতে পারি? NH3 আয়ন অথবা NH3 অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়নকে আমরা শনাক্তকরণ করতে পারি, তাই না? তো এখান থেকে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে নেসলার দ্রবণ, সেটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের নেসলার দ্রবণ, বিখ্যাত নেসলার দ্রবণ। ওকে, তাহলে দেখো তো আমরা এইখানে যা যা আছে এইদের মাধ্যমে কি জানতে পারতেছি যে আমাদের যে ধনাত্মক আয়ন যেগুলো ছিল তাদেরকে আমরা, বা ক্যাটায়ন যেগুলো ছিল তাদেরকে আমরা কোন কোন বিকারক দ্বারা শনাক্তকরণ করতে পারি। তো এবার দেখো তো আমাদের অ্যানায়ন গুলো কেন দোষ করবে, আমাদের অ্যানায়ন কেন পাপ করবে? অ্যানায়ন আমাদের কি কি আছে? Cl- আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে NO3 আর হচ্ছে SO4 2-। তো দেখো আমাদের কাছে এই তিন ধরনের NO3 তোমাদের আয়ন থাকে না, তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে কার্বনেট আয়ন, ঠিক আছে? তো দেখো এই ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়ন আর সালফেট আয়ন, এবার এই তিনটা আয়নকে তুমি শনাক্তকরণ করতে চাচ্ছ। তো তুমি একটা সাধারণ বিকারক দিয়ে তুমি যদি শনাক্তকরণ করতে চাও এই তিনটাকে, তাহলে CH3COO2PB এর মাধ্যমে তুমি এই তিনটাকে তুমি আলাদা আলাদা ভাবে শনাক্তকরণ করতে পারবা। আর তুমি যদি আলাদা আলাদা করে যাও তাহলে ক্লোরিন আয়নটাকে তুমি যদি শনাক্তকরণ করতে চাও তাহলে সিলভার নাইট্রেটের দ্রবণ দ্বারা শনাক্তকরণ করতে পারো। আবার তুমি যদি এখান থেকে আবার আলাদা হয়ে বের হয়ে আসো, আলাদাভাবে শনাক্তকরণ করতে চাও, তোমার কাছে থাকতেছে কি বলতো? কার্বনেট আর সালফেট আয়ন না? তো কার্বনেট আর সালফেট আয়নকে তুমি হচ্ছে বেরিয়াম নাইট্রেট BaNO3 2, তুমি বেরিয়াম নাইট্রেটের মাধ্যমে খুব সহজে শনাক্তকরণ করতে পারবা। তো আমার এই চার্টের মাধ্যমে আমরা ক্যাটায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি, অ্যানায়নকে কিভাবে শনাক্তকরণ করতে পারতেছি খুব সহজে বুঝতে পারলাম। এর পরের অংশে আমরা দেখব কিভাবে আমরা কোন রঙের মাধ্যমে শনাক্তকরণ করতে পারি। এখানে দেখলাম কি আমরা বিকারক কোনগুলো লাগছে, পরের ভিডিওতে আমরা জানবো কোন কালারের মাধ্যমে আমরা কোনটাকে শনাক্তকরণ করতেছি।
বিকারক কোনগুলো লাগছে পরের ভিডিওতে আমরা জানবো কোন কালারের মাধ্যমে আমরা লক্ষ্য করো যে কোন আয়ন কার মাধ্যমে শনাক্তকরণ করা যায় খুব সহজেই আমরা এটা বুঝে ফেলতে পারবো। আমরা গত পার্টে দেখছি যে কোন বিকারক দ্বারা কোন আয়ন শনাক্তকরণ করা যায়, আমরা এই পার্টে দেখবো হচ্ছে কোনটা কোন ধরনের বর্ণ দিতেছে। তো দেখো এখন বর্ণর কথাটা তুমি যদি মনে রাখতে চাও তাহলে একটা সহজ টিপস মনে রাখবা, D1 থেকে D9 যাদের ভিতরে থাকবে মানে যারা অবস্থান্তর থাকবে অবস্থান্তর থাকবে এরা বাদে সবাই সাদা, এরা বাদে সবাই আছে সাদা বর্ণ দিবে। তো এইটার বেসিসে আমরা একটু আইডেন্টিফিকেশন করে আসি। তো চলো প্রথমে দেখো তো সোডিয়াম, তাহলে এইটা কোন ধরনের বর্ণ দিবে? এটা দিবে সাদা, কারণ কি এটা তো ডি অরবিটালই নাই। তারপরে আছে অ্যালুমিনিয়াম, এইটাও তোমার যে কোনো পরীক্ষা যখন দিবে তখন এটা কোন ধরনের বর্ণ দিবে? সাদা বর্ণ দিবে। এরপরে কি আছে? ক্যালসিয়াম, ক্যালসিয়ামও তোমার কোন ধরনের বর্ণ দিবে? ক্যালসিয়ামও তোমার সাদা বর্ণ দিবে। এইবার দেখো, এবার আমি যদি একটু হালকা নিচে চলে আসি তাহলে আমার কাছে আছে Fe2+ থেকে Zinc2+ পর্যন্ত, Fe2+ থেকে Zinc2+ পর্যন্ত। এখন এইটাকে আমি প্রথমে শনাক্তকরণ করব কার দ্বারা? K4FeCN6 দ্বারা। তো মনে রাখবা K4FeCN6 দিয়ে তুমি যখন শনাক্তকরণ করছো তোমার যখন Fe2+ আয়ন আছে আর Fe3+ আয়ন আছে, তাই না তোমার কাছে? তো K4 দিয়ে তুমি যখন Fe2+ কে শনাক্তকরণ করছো আর 3+ কে, তখন মনে এইভাবে রাখবে যে Fe2+ মানে কি দুইটা আয়ন আর Fe3+ মানে কি তিনটা আয়ন। দুইটা প্লাস মানে হচ্ছে হালকা আর তিনটা আয়ন মানে হচ্ছে গাঢ়। তো তুমি 2+ এর ক্ষেত্রে মনে রাখবা 2+ এ তুমি যখন এটার মাধ্যমে শনাক্তকরণ করতে যাচ্ছ তখন মনে রাখবা এটা হচ্ছে হালকা নীল, হালকা নীল। আর তুমি যখন Fe3+ কে তুমি যখন এটার মাধ্যমে শনাক্তকরণ করতে যাবে তখন এটা মনে রাখবা গাঢ় নীল, গাঢ় নীল। ঠিক আছে, এই দুইটা তো গেল। আর জিঙ্ক কি? জিঙ্ক তো আমার ডিয়ার, জিঙ্ক তো তোমার অবস্থান্তর মূলক না, তাহলে হচ্ছে জিঙ্ক কোন ধরনের বর্ণ প্রদর্শন করবে? জিঙ্ক হচ্ছে তোমার সাদা বর্ণ প্রদর্শন করবে। আর এখান থেকে যে কপারটা আছে, এখান থেকে তোমার যে কপারটা আছে, কপারটা এই বিক্রিয়াতে সাদা, কপারটা এই বিক্রিয়াতে তোমার হচ্ছে বাদামি কালারের বর্ণ দিবে। কপারটা তোমার যখন এইটার সাথে তুমি শনাক্তকরণ করবা তখন বাদামি বর্ণ দিবে। ঠিক আছে, কপারটা তোমার এই বিক্রিয়াতে বাদামি বর্ণ দিবে। আচ্ছা, আমরা তো এটা বুঝলাম। এবার বোঝার পরে এবার আমাদের কোন টার্মটা আসতেছে দেখো, এবার আমাদের যে টার্মটা আসতেছে সেই টার্মটাতে হইতেছে যে K3FeCN6 এর মাধ্যমে তুমি এখন শনাক্তকরণ করবা। K3FeCN6 এর মাধ্যমে তুমি যখন শনাক্তকরণ করবা তখন তোমার কাছে কোন কোন জিনিস আছে? Fe2+ আছে, Fe3+ আছে আর হচ্ছে জিঙ্ক আছে। দেখো হলুদ দাগটা কোথায় কোথায় গেছে, তাহলে এইটা মনে রাখবা তোমার Fe2+ টা নীল কালার দেয়, Fe3+ টা তোমার এখান দিয়ে বাদামি কালার দেয়, Fe3+ টা তোমার এইখান দিয়ে তুমি যখন রিঅ্যাকশনটা করবা তখন দিবে হচ্ছে বাদামি, বাদামি কালার দিবে। আর তোমার কাছে আসতেছে কি? জিঙ্ক। জিঙ্ক তো তোমার কাছে জানোই, জিঙ্ক চিরচেনা, জিঙ্ক সাদা কালার দিবে, হয়ে গেল। এইবার তুমি যদি আর একটু ভিতরে যাও, Fe2+ আর Fe3+ যেটা অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া করে তোমার এখান থেকে Fe2+ যে আয়নটা আছে এইটা হচ্ছে রক্তিম লাল, এটা হচ্ছে রক্তিম লাল মানে রক্তবর্ণের লাল, রক্তিম লাল বর্ণ দিবে। ঠিক আছে, এইটুকুলো তো আমরা বুঝলাম। এইবার দেখো তো আমি প্রথমে বলছিলাম না যে অ্যালুমিনিয়াম 3+ থেকে জিঙ্ক 2+ পর্যন্ত যারা যারা আছে তারা প্রত্যেকেই তোমার হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে শনাক্তকরণ করা যাবে। এখন এই শনাক্তকরণটা যখন তুমি করবে তখন প্রত্যেকটা আলাদা আলাদা রকমের কালার দিবে, সেইটা আমরা একটুখানি কষ্ট করে মনে রাখবো। তো দেখো তুমি যখন এখান থেকে শুরু করবা যে অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়াম 3+ থেকে শুরু করে অ্যালুমিনিয়াম 3+ এটা তো সাদা দিবে কারণ এটা ডি অরবিটাল নেই। ক্যালসিয়াম 2+ সাদা দিবে। এখন তুমি যখন NH4OH এর সাথে বিক্রিয়া করতেছো তুমি কখন প্রবলেমে পড়বা? Fe2+ Fe2+ টা তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া দিবে তখন তোমার হচ্ছে এটা সবুজ বর্ণ প্রদর্শন করে। কোন ধরনের বর্ণ প্রদর্শন করে? সবুজ বর্ণ প্রদর্শন করে। Fe2+ টা তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে শনাক্তকরণ করতে যাবে Fe2+ টা, আমি এটা এইভাবে নিয়ে আসতেছি, তাহলে এটা হচ্ছে বাদামি কালারের বর্ণ প্রদর্শন করবে। কোন কালারের বর্ণ প্রদর্শন করবে? বাদামি কালারের বর্ণ প্রদর্শন করবে। জিঙ্ক তো সাদা কালারই বর্ণ প্রদর্শন করবে। তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উপস্থিতিটা টের পাওয়ার চেষ্টা করবা। আর বাদ বাকি থাকতেছে তোমার এখানে কপার। কপারটা তুমি যখন এটার সাথে বিক্রিয়া করার চেষ্টা করবা তখন এটা কোন ধরনের বর্ণ দেখাবে? এটা হচ্ছে
নীল কালারের বর্ণ দেখাবে, ঠিক আছে। আর বাদ বাকি তোমার কাছে কোনটা আছে? বাদ বাকি তোমার কাছে আছে নেসলার বিকারক। তো নেসলার বিকারক তো তুমি তো জানোই, নেসলার বিকারক কোন ধরনের বর্ণ প্রদর্শন করে? নেসলার বিকারক বাদামি বর্ণের অধক্ষেপ। তো দেখো, এইটা তুমি পার্ট 1 দেখে খাতায় তোলার পরে পার্ট 2 টা যখন দেখবা খুব সহজেই সবগুলো কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারবা। আর এখানে যে সকল ক্যাটায়ন গুলো, এখানে যে সকল অ্যানায়ন গুলো আছে, এই অ্যানায়ন সকল সবকিছুই তোমার হচ্ছে সাদা বর্ণের পদক্ষেপ দিবে, সাদা বর্ণের পদক্ষেপ দিবে। তো দেখো দেখো, আমরা খুব সহজে এই বোর্ডে দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা ভালো করে যদি লক্ষ্য করো যে কোন আয়ন কার মাধ্যমে শনাক্তকরণ করা যায়, খুব সহজেই আমরা এটা বুঝে ফেলতে পারবো। তো চর্চার মাধ্যমে এগুলো একটু প্রিসাইজ ভাবে মাথায় রাখার চেষ্টা করবা, ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসলে ভুল যাবে না। মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক ধর্মাবলী যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে তোমার প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক নিয়ে কিন্তু কোশ্চেন আসে। তো এইটাতে যেন আমরা পেইন না খাই, একটা গোপন ট্রিক্স আমরা দেখে নিই। দেখো, আমরা সহজে মনে রাখবো যে তোমার ফেরোম্যাগনেটিক যেটা আছে, ফেরোম্যাগনেটিক যেটা আছে সেটা হচ্ছে ফেনিকো, ঠিক আছে। ফেনিকো, এই তিনটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিকের উদাহরণ, বুঝছি। এবার দেখো তোমার কাছে প্যারাম্যাগনেটিক আসতেছে আর হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক আসতেছে। তো এই ক্ষেত্রে একটু মনে রাখবা, সাম অফ ইলেকট্রনস তোমার হচ্ছে যেই মৌলটা তুমি নিবে তার টোটাল যে ইলেকট্রন থাকে, সেই সাম অফ ইলেকট্রন তোমার যদি ইভেন হয় মানে জোড় হয় তাহলে ডায়াম্যাগনেটিক, আর অড হলে প্যারাম্যাগনেটিক। এখানে জাস্ট হচ্ছে একটা জিনিস তুমি একটু সাবধান থাকবা, বি টু আর ও টু, বি টু আর ও টু এতে ইভেন আসলেও এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী তোমার এখানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ওইটা তোমার বোঝা লাগবে না, তুমি জাস্ট মনে রাখো যে বি টু আর ও টু এটা এক্সেপশন, তা আমাদের সবগুলো আমাদের রুলে ম্যাচ করবে। যেমন দেখো N2, আমি যখন এখানে N2 এর কথাটা বলবো, N2, তাহলে N2 তে কি হবে হিসাবটা? নাইট্রোজেনে, একটা নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, আরেকটা নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, 7 আর 7 কত? 14, 14 মানে কত? ইভেন নাম্বার, তার মানে এটা ডায়াম্যাগনেটিক, তাই না? তারপরে দেখো তো, আমি যদি অক্সিজেনে আসি, অক্সিজেনে আসি 8 যোগ 8, আমার কিন্তু 16 হয়েছে, কিন্তু এটা কি ডায়া হবে না? বি টু আর ও টু টা তোমার হচ্ছে অলওয়েজ প্যারাম্যাগনেটিক। এইবার তুমি যদি একটু আসো আয়ন যুক্ত কোনো কিছুতে আসি, সিএন মাইনাস, দেখো কার্বনে তোমার হচ্ছে কয়টা ইলেকট্রন আছে? 6টা। নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? 7টা। আর এখানে কয়টা এক্সট্রা ইলেকট্রন আছে? একটা। তাহলে টোটাল কয়টা হচ্ছে? 14টা। তাহলে এটাও কি তোমার ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। এবার আসো তো NO তুমি যৌগটা নাও, নাইট্রোজেনের কয়টা আছে? 7টা। অক্সিজেন কয়টা আছে? 8টা। 8টার সাথে কত? 15। 15 মানে কি? এটা প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তো এইখানে এরকম ভাবে উদাহরণগুলো দেওয়া আছে, তো তোমরা সহজেই কিন্তু এই উদাহরণগুলো প্র্যাকটিস করে নিতে পারো। আর ইনশাআল্লাহ আমরা এখন ফেরোম্যাগনেটিক নিয়ে যে কোশ্চেনই আসুক না কেন, সহজ। রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, ওইটার কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লা শাতেলের নীতি। লা শাতেলের নীতির তাপমাত্রা বাড়াইলে কি হয়, চাপ বাড়াইলে কি হয়, কমাইলে কি হয়, এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় ক্যাচাল বেঁধে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে চেষ্টা করবো ওই ক্যাচালটার জটলা কিভাবে ছাড়াই ফেলতে পারি। তো দেখো, একটা জিনিস দেখবা, লা শাতেলের নীতিতে তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে যে রুলটা বলতেছি বা যেটা বলতেছি ওইটা জাস্ট মনে রাখো। তোমার কাছে ধরো এ আছে, এন্ড তুমি বি বিক্রিয়া করতেছো বি এর সাথে, তোমার এখানে তৈরি হইতেছে হচ্ছে সি তৈরি হইতেছে, এন্ড তোমার এখানে ডেল এইচ এর মান সাপোজ হচ্ছে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ সামথিং দাও। তো এই ক্ষেত্রে তুমি মনে রাখবা ডেল এইচ ইনটু তাপ, তাপ তুমি হচ্ছে বাড়াচ্ছ নাকি কমাচ্ছ? বাড়ানো আর কমানো, এইটার সমান সমান হচ্ছে দিক, কেমন? তো দেখো, ডেল এইচ এর মানটা এখানে কি আছে? পজিটিভ। তাপমাত্রা সাপোজ আমি বাড়াইতেছি, পজিটিভ, তাহলে আমার দিক কি হবে? পজিটিভ আর পজিটিভ মিলে কি হয়? পজিটিভ। তাহলে দিক আমার যাবে হচ্ছে সামনে, কেমন? তাহলে এবার দেখো তো, তাপমাত্রা হচ্ছে পজিটিভ, তাপ ডেল এইচ পজিটিভ, তাপমাত্রা কমাইতেছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমার দিক কোনটা হবে? দিক হবে পশ্চাতে, বা আমার বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা যাবে হচ্ছে পেছনে, কেমন? এবার দেখো, আমরা ডেল এইচটা কি পজিটিভ নিয়ে কথা বলছি না? এখন আমি যদি ডেল এইচটা তোমার হচ্ছে নেগেটিভ নিয়ে একটু চিন্তা ভাবনা করি, ডেল এইচ সাপোজ যদি নেগেটিভ হইতো, ডেল এইচ যদি নেগেটিভ হইতো, তাপমাত্রা সাপোজ আমি বাড়াইতাম, তাহলে আমার প্লাসে মাইনাসে মাইনাস, দিক কোনটা হইতো? পশ্চাৎ, কেমন? এবার দেখো, ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভে আছে, এবার আমি বিক্রিয়াটার তাপ কমাইছি, মাইনাসে মাইনাসে প্লাস, বিক্রিয়াটা কোন দিকে যাবে? সামনে, বুঝতে পারছি? তো আসো এটা দিয়ে আমরা একটা প্র্যাকটিস করে ফেলি, ঠিক আছে। দেখো, N2 আর H2 বিক্রিয়া করে 2NH3 আর ডেল এইচ। দেখো এখানে প্লাস হিট মানে কি বলতো? এখানে প্লাস হিট মানে হচ্ছে ডেল এইচ এর ভ্যালুটা হচ্ছে মাইনাসে আছে,
ঠিক আছে? এখন বলছে কি তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার ডেল এইচ কিসে আছে? মাইনাসে। তাপমাত্রা কি করতেছো? বাড়াচ্ছ। এইবার তাহলে আমার বিক্রিয়া কোন দিকে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? পেছনে যাবে। তাহলে NH3 এর উৎপাদনটা কি হবে? বিক্রিয়া যদি পেছনে যায় তাহলে কি NH3 এর পরিমাণটা বাড়বে? না, NH3 এর পরিমাণটা কমবে। তাহলে আমার অ্যান্সারটা কোনটা হবে? বি না, কারণ বিক্রিয়াটা পশ্চাৎমুখী হচ্ছিল। এবার আসো চাপের ক্ষেত্রে। চাপের ক্ষেত্রে অলওয়েজ মোল সংখ্যাটা হিসাব রাখবা। উভয় সাইডে যদি তোমার হচ্ছে মোল সংখ্যা সমান হয়, চাপের প্রভাব নাই। আর সবগুলো স্টেট গ্যাসিয়াস হইতে হবে। এই ২ টা শর্ত মাথায় রাখবা। এইবার মনে রাখবা যেখানে বড় চাপটা আছে আর এখানে ছোট চাপটা আছে। তুমি খেয়াল করবা, তুমি যদি একটা গ্যাস বেলুনের কথাই চিন্তা করো না কেন, তুমি যদি প্রেসার দাও তাহলে এই জিনিসটা কি ছোট হয়ে যায় না? আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থানে চলে আসতেছে না? তাহলে এইখানেও তেমনই, যে তুমি যদি চাপ প্রদান করো তাহলে অলওয়েজ সেটা বড় থেকে ছোট হবে। তাহলে বড় থেকে ছোট হবে। সো এইটা তুমি আইডেন্টিফিকেশন কিভাবে করবা দেখো। এখানে N2 আছে আর এখানে 3H2 আছে আর এখানে NH2 আছে। তাহলে এখানে কয় মোল আছে? এটা 2 মোলার। আর এই সাইডে কয় মোলার আছে? টোটাল 4 মোলার। তাহলে একটুখানি খেয়াল করো, তুমি যদি চাপ বৃদ্ধি তুমি যদি করো তাহলে জিনিসটা কি হবে? বড় থেকে ছোট হবে। তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? 4 এর থেকে 2 এর দিকে যাবে। তাহলে 4 এর থেকে 2 এর দিকে যাওয়া মানে কি বলতো? বাম থেকে ডান দিকে যাবে। তাহলে বাম থেকে ডান দিকে যাবে মানে কি ডান দিকে সরে যাবে। ঠিক আছে? তো এইভাবে তুমি তাপের প্রভাব আর চাপের প্রভাব খুব সহজেই কিন্তু পরীক্ষায় যেটাই আসুক একদম সাথে, সাথে করে দিয়ে আসতে পারবা উইথআউট এনি হেজিটেশন। আমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন অবশ্যই আসে। তড়িৎ কোষের বিভব বা তড়িৎদ্বার বিভব বা ইএমএফ বা ই সেলের মান নির্ণয় করা। তো এই ক্ষেত্রে আমরা কি করি? ই সেলের মানটা কোনটা হবে? ই সেলের মানটা হবে যেই তড়িৎদ্বারের জারণ হচ্ছে ওইটার সাথে যেই তড়িৎদ্বারের বিজারণ হচ্ছে এটার যোগফল। তাই না? তো ওইটা দেখতে, দেখতে আইডেন্টিফিকেশন করতে আমাদের অনেক সময়ের লিমিটেশনসটা পার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা ওইভাবে না করে একটু শর্টকাট ভাবে চিন্তা ভাবনা করতে পারি। এই ই সেলের মান নির্ণয় করা যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা সহজেই যেই ২ টা সেলের কোষীয় বিভবের মান দেওয়া থাকবে ওই ২ টার ভিতরে যেইটার বড় মানটা পাবো, আমি যেইটার বড় মানটা পাবো ওই বড় মানের থেকে আমি যদি ওই বড় মানটা থেকে তার ছোট মানটা আরেকটা সেলের যে ছোট মান দেওয়া থাকবে ওই ২ টা যদি বিয়োগ করে দেই তাহলেই আমি ইএমএফ এর মানটা সহজেই পেয়ে যাব। বুঝতে পারছি? আমরা আসো কয়েকটা প্রয়োগে যাই। দেখো তো এখানে পাত্র দেওয়া আছে, পাত্রর দিকে তাকানোই লাগবে না। তুমি আগে দেখো তো জিঙ্কের একটা বিভব দেওয়া আছে আর দেওয়া আছে তোমার হচ্ছে এজি এর। তো তোমার কাজটা কি হবে? তোমার কাজটা হবে এই দুইটার ভিতরে বড় মান কোনটা আর ছোট মান কোনটা। বড় মান হচ্ছে অবশ্যই 0.80 বিয়োগ বিয়োগ ছোট মান। ছোট মানটা কোথায় আছে? মাইনাস অফ 0.76। তাহলে এই ভ্যালুটা আমাকে কত রিটার্ন করতেছে? 1.56। তাই না? পেয়ে গেলাম। আমার কিন্তু দেখাও লাগলো না যে কোন দুইটা ডাটা দেওয়া আছে, আমার জাস্ট ফোকাস করতে হবে ডাটাটা কি দেওয়া আছে। বুঝলাম। এইবার দেখো তো দেওয়া আছে জিঙ্ক আর এফি, সমস্যা নেই, বাদ দিই। আমার কাজটা কি? বড় মান বিয়োগ ছোট মান, তাই তো? তাহলে এবার একটু দেখো তো বড় মান আর ছোট মানের ভিতরে তুমি যদি বলো তাহলে 0.44 বড় নাকি মাইনাস 0.76 বড়? অবশ্যই তোমার এখানে মাইনাস 0.44 বড়। এটা থেকে তুমি বিয়োগ করবা কাকে? মাইনাস 0.76 কে। এখন তুমি যদি এই দুইটা বিয়োগ করো তাহলে তোমার কাছে মানটা কত আসবে? মাইনাস 0.44 প্লাস 0.76, তার মানে 0.32। তাহলে পজিটিভ 0.32 রিটার্ন করতেছে। সহজেই এগুলো সমাধান করে ফেলতে পারবো। শুধুমাত্র আমাদের কাজটা কি হবে? যেই দুইটা কোষ বিভব দেওয়া আছে ওই দুইটার বড় মানের থেকে ছোট মানটা যদি বিয়োগ করে দেই সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, তড়িৎ রসায়নের ক্ষেত্রে তোমরা দেখছো যে কিছু, কিছু কোয়েশ্চেন আসে যে পাত্রে রাখা যাবে নাকি যাবে না। তো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে গেলে কিছু শর্টকাট ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো আজকে আমরা সেগুলো ডিসকভার করি। আসো। দেখো যেমন প্রশ্নে আছে জিঙ্ক দস্তার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে নাকি যাবে না। তো এইটা তুমি যদি করতে চাও তোমার আগে যে এর মানটা বের করা লাগে ওইটাতে আমরা অনেক হ্যাসেলে পড়ি, টাইমটা অনেক বেশি লেগে যায়। তো আমরা জাস্ট যদি এই যে দেখো সক্রিয়তার যে সারণীটা আছে ধাতুর, এইটা যদি মনে রাখি তাহলে কোনটা পাত্রে রাখতে পারবো কারো পাত্রে কিংবা রাখতে পারবো না সেটা আমাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে। যেমন দেখো তুমি একটা জিনিস কমন সেন্স নিয়ে ভাবো, তোমাকে একটা পাত্র দিছে আর একটা রাখার বস্তু দিছে। পাত্রটা এই যে, রাখার বস্তুটা আছে উপরে। পাত্র যদি নিচে থাকে তাহলেই কিং না তুমি বস্তুটাকে পাত্রের ভিতর রাখতে পারতেছো, তাই না? এমন যদি হয় তোমার পাত্র উপরে আছে রাখার বস্তুটা নিচে, তুমি কি পাত্রে সেটাকে রাখতে পারবা? কখনোই রাখতে পারবা না, তাই তো? তো এইখানেও ঠিক তেমনই দেখো আমার এখানে জিঙ্ক বা দস্তার পাত্রে, তাহলে দেখো তো আমার কাছে যে পাত্রটা ছিল সেটা কিসের? জিঙ্কের। আর রাখবো কাকে? রাখবো হচ্ছে আমি FeSO4 কে। FeSO4 কে। দেখো তো আমার পাত্রটাকে অবশ্যই নিচে থাকতে হবে আর আয়রন বা Fe-টাকে যদি উপরে রাখা যায় তাহলেই আমি রাখতে পারবো। তাহলে আমি আবার সারণীতে যদি যাই দেখো তো জিঙ্ক আছে আমার উপরে আর Fe-টা আছে আমার নিচে।
বিষয়টা কি হইলো? আমার পাত্র, খেয়াল করো আমার পাত্র এখানে কোনটা? পাত্র হচ্ছে জিঙ্ক। পাত্র উপরে আছে আর যাকে রাখবো সে আছে নিচে। তাহলে কি আমি রাখতে পারবো? কখনোই পারবো না। আমার প্রশ্নটা যদি এমন হইতো যে জিঙ্ক, যে তুমি জিঙ্কটাকে রাখতে চাচ্ছ আয়রনের পাত্রে, তাহলে তুমি রাখতে পারতা। কিন্তু তোমার প্রশ্নে কি বলছে? জিঙ্কের পাত্রে আয়রনের দ্রবণটা কি রাখতে পারবা? পারবা না, তাই না? তো এইভাবে তুমি কিন্তু দেখা মাত্রই সহজেই সমাধান করে ফেলতে পারবা পাত্রে রাখা যাবে নাকি যাবে না। নার্নেস্ট ইকুয়েশন। নার্নেস্ট ইকুয়েশন আমাদের অবহেলাতে রাখা আরেকটা সমীকরণের নাম। নার্নেস্ট ইকুয়েশনটা দেখো, ই সেলের মানটা বের করতে হয়, ইনট সেলের মান দেওয়া থাকে -RT/NF ln কিউ। ঠিক আছে, সেই ln কিউ তে উৎপাদ আর বিক্রিয়কের আয়নের অনুপাতটাই বসে। তো এই নার্নেস্ট ইকুয়েশন ইউজ করে আমাদের কিন্তু এমসিকিউ যে কোনো জায়গায় চলে আসতে পারে। তো আমরা একটা কনসেপচুয়াল এমসিকিউ যদি দেখি, দেখো এখানে তোমার হচ্ছে তিনটা তড়িৎদ্বার দেওয়া আছে, তিনটা রেশিও দেওয়া আছে, তোমাকে সাজাইতে হবে। তোমাকে সাজাইতে হবে। তো তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে ই নট সমান সমান কি? ই মাইনাস তোমার হচ্ছে ln RT ভাগ NF ln বিক্রিয়ক বাই উৎপাদ, তাই না? RT বাই NF ln বিক্রিয়ক বাই উৎপাদ। তো তোমার এটা নার্নেস্ট ইকুয়েশনের সমীকরণ। তো তুমি এইটাকে তুমি কিভাবে এপ্লাই করে উত্তরটা বের করতে পারো? দেখো তুমি ধরে নাও যে এখানে সবগুলোর ই সেলের মান, সবগুলোর ই নট সেলের মান, এখানে দুঃখিত এখানে ই নট হবে, ঠিক আছে? তুমি ধরে নাও সবগুলোর ই নট সেলের মান 4, ঠিক আছে? সবগুলো ই নট সেলের মান 4, তাই না? তাহলে এবার দেখো তো 4 বিয়োগ RT ভাগ NF সবগুলোর জন্যই তো সেম হবে। কোনটার জন্য তো আলাদা কোনো কিছু হবে না। তাহলে দেখো তো RT ভাগ NF, তাহলে ওইটা আমি কোনো কিছু ধরলাম না। এবার এলেন বিক্রিয়ক বাই উৎপাদ। তাহলে এর বিক্রিয়কে কত ঘনমাত্রা আছে? 1 মোলার, আর উৎপাদ আছে 0.1 মোলার। বা এটাকে কি আমি বলতে পারি 1/10? তো দেখো তো এটাকে কি আমি লিখতে পারতাম যে ln তোমার হচ্ছে শুধু 10। তো দেখো ln 10 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 2.30 এমন। তো দেখো তো এখান থেকে কি হচ্ছে, এখানে তোমার প্রথমে যেটা আছে E1 এর যে ভ্যালুটা 4 এর থেকে 2.30 বাদ যাচ্ছে, তাই না? 4 এর থেকে 2.30 যদি বাদ যায় তাহলে কত থাকে তোমার কাছে? 1.70, তাই না? তাহলে তুমি এবার E2 তে আসো। 4 মাইনাস ln বিক্রিয়ক কত? 1 মোলার, এটাও 1 মোলার, আর ln 1 এর মান কত? 0। তাহলে তোমার কাছে এখান থেকে কত আসতেছে? পুরো যে 4টা ছিল 4টাই চলে আসতেছে। আর লাস্টে কি আসতেছে? 4 বিয়োগ ln অফ, দেখো 0.1 বাই 1। তার মানে এখানে কত আসতেছে? ln তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার -1 লিখতে পারি। 0.1 কে 10 টু দি পাওয়ার -1 লিখতে পারি। এই যে মাইনাসে যেটা আছে ওইটা যদি সামনে চলে আসে তাহলে -ln 10, ln 10 এর মান কত? 2.30। তাহলে বিষয়টা কি আসতেছে? 4 বিয়োগ -2.30, তার মানে 6.30। তাহলে সবথেকে বড় ই এর মানটা কার হবে? সবথেকে বড় ই এর মানটা দেখো 3 নম্বরে, তারপরে 2 নম্বরে, তারপরে কোনটা? 1 নম্বরে, তাই না? তাহলে আমার অ্যানসার হবে কোনটা? এটা। তো দেখো সামান্য ইজি কনসেপ্ট তুমি এপ্লাই করে কিন্তু খুবই সহজে এই ধরনের ম্যাথ করে ফেলতে পারবা। কোথাও বাদবে না। তো কোনো কিছু আমরা এক্সিট না করে সেটা ভালো করে বুঝতেছে কিনা সেটা আমাদের জন্য important। আমরা তড়িৎ রসায়নের একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন দেখি। দেখো তোমার কাছে 4টা ধাতুর পাত্র দেওয়া আছে, সেইগুলো তোমার হচ্ছে 4টা ধাতুর বিজারণ বিভবের মান দেওয়া আছে ক্রমান্বয়ে, এন্ড বলছে কোনটা অধিকতর সবল বিজারক। তো এইটার জন্য আমাদের জাস্ট একটা লাইন যদি মনে রাখি হয়ে যাবে। জিনিসটা কি? যে ঋণাত্মক মান, ঋণাত্মক মান বিজারণ বিভবের যার যত বেশি সে তত বেশি সবল বিজারক। তো দেখো তো কথাটা খুব সহজ। যে আমার কাছে ঋণাত্মক মান বিজারণ বিভবের যে ঋণাত্মক মানটা দেওয়া থাকবে ওইগুলোর ভিতরে যে ঋণাত্মক ডাটাটা যার সব থেকে বেশি হবে সে কি হবে? সে তত বেশি সবল বিজারক হবে। তো দেখো তো এখানে -3, -1, 0.4080 এরকম ভাবে ডাটাগুলো দেওয়া আছে। তো আমার এখানে খেয়াল করতে হবে কি যে সবল বিজারক কোনটা? তাহলে সবল বিজারক কোনটা? যার ঋণাত্মক, যার বিজারণ বিভবের ঋণাত্মক মান সব থেকে বেশি নেগেটিভ। কার? এই যে -3, তাই না? এটা কি সব থেকে বেশি নেগেটিভ? এইটা কার জন্য ছিল? এই ডাটা পি এর জন্য ছিল। তো আমার এটার অ্যান্সার কি হবে? পি। দেখছো? তো আমরা ভাইস ভার্সা হিসেবে যদি কমন সেন্স একটু লাগাই, আমার যদি এখানে জারণ বিভবের মান দিয়ে কোশ্চেন আসে বা এখানে যদি সামান্য সবল জারকের কথা বলে তাহলে কি হবে? বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই উপলব্ধি করার কথা। তো দেখো রিগনার বিকারক। রিগনার বিকারকের সাথে কার কোথায় বিক্রিয়া হলে কি উৎপন্ন হয় ওটা কিন্তু অনেক সময় জটলা বেঁধে যায়। তো আমরা চেষ্টা করব রিগনার বিকারকের সাথে কার কোন সময় বিক্রিয়া করলে কোনটা উৎপন্ন হইতেছে এটা সহজে যাতে মনে রাখতে পারি, প্রোডাক্টটা যাতে মনে রাখতে পারি। ওকে? তো দেখো তুমি যখন একটা অ্যালকেন নিবা, জারণ বিজারণের কনসেপ্ট আমাদের সবারই ক্লিয়ার আছে মোটামুটি। তুমি দেখো সাপোজ তুমি এখানে একটা অ্যালকেন নিলা। তুমি অ্যালকেনকে তুমি যখন হচ্ছে জারণ করবা তোমার তখন অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? অ্যালকোহল।
অ্যালকোহল তৈরি হয়ে যাবে। এবং তুমি যখন অ্যালকোহলকে আবার জারণ করবা, তোমার তখন তৈরি হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন। অ্যালডিহাইড অর কিটোন। এইবার তুমি যখন অ্যালডিহাইড বা কিটোনকে আবার জারণ করবা, তোমাদের কাছে তখন তৈরি হয়ে যাবে হচ্ছে জৈব অ্যাসিড। এবার তুমি যখন জৈব অ্যাসিডকে জারণ করবা, তখন অনেক হার্ড জারণ যদি করো, তখন তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে? তো জারণের এই লাইনটা তুমি যদি মনে রাখো, তাহলে তোমার গ্রিগনার বিকারকে কার সাথে কোনটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে মুখস্থ করা খুবই সহজ। দেখো, এখন জাস্ট রিভার্স প্রসেসে আসবা। কার্বন ডাই অক্সাইডের সাথে তোমার যখন গ্রিগনার বিকারক আরএমজিএক্স বিক্রিয়া করবে, তখন জৈব অ্যাসিড তৈরি করবে। জৈব অ্যাসিডের সাথে যখন তোমার গ্রিগনার বিকারক আরএমজিএক্স বিক্রিয়া করবে, তখন তোমার অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করবে। সেম ভাবে অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে তোমার যখন গ্রিগনার বিকারক বিক্রিয়া করবে, তখন তোমার অ্যালকোহল তৈরি করবে। অ্যালকোহলের সাথে তোমার যখন আবার গ্রিগনার বিকারকটা বিক্রিয়া করবে, তখন তোমার হচ্ছে অ্যালকেন তৈরি করবে। এখানে আরেকটা জিনিস তোমাদের একটু রিভিশন দেওয়া দিই, যে অ্যালডিহাইডের সাথে তুমি যখন গ্রিগনার বিকারকের বিক্রিয়া করাবা, তখন তুমি যখন ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করাবা গ্রিগনার বিকারকের, তাহলে তুমি দেখো তুমি অ্যালকোহল তো তৈরি হবে। অ্যালডিহাইডের সাথে তুমি যখন ফর্মালডিহাইডের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া করাবা, তখন তোমার 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তুমি যখন ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া করা বা গ্রিগনার বিকারকের সাথে, তোমাকে 2 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস করে দেখাবে। আর তুমি যখন কিটোনের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া দিবা, তখন তুমি পাবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে প্রত্যেকের কার সাথে বিক্রিয়া করতেছে? গ্রিগনার বিকারকের সাথে। তো দেখো, এই চারটা তুমি যদি মনে রাখো, তাহলে গ্রিগনার বিকারকের মতো ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের সব বিক্রিয়া সহজে মনে রাখতে পারবা না। তো আশা করি তোমরা এটা সুন্দর। তাহলে দেখো, বেনজিন থেকে প্রথমে আমরা ফেনলে যাই। তো শুরুতেই আমরা বেনজিন সাহেবকে কে নিলাম। বেনজিনের যদি তুমি ক্লোরিনেশন, বেনজিনের প্রথমে তোমার হচ্ছে ক্লোরিনেশন করতে হবে, ক্লোরিনের বিক্রিয়া দিবা আর শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বিক্রিয়া দিবা। দিলে তোমার এখানে বেনজিনের কী হয়ে যাবে? ক্লোরিনেশন হয়ে তোমার তৈরি হয়ে যাবে ক্লোরোবেনজিন। আচ্ছা, এইবার এই ক্লোরোবেনজিনের সাথে তোমার অ্যামিনোমূলক অ্যামিন যুক্ত করতে হবে, যুক্ত করে অ্যানিলিন তৈরি করতে হবে। তাহলে অ্যানিলিন তৈরি করতে হয়, তাহলে এটার সাথে NH3 এর রিয়াকশন দিবে আর প্রভাবক হিসেবে রাখবে Cu2 ও 300 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে তোমার এখানে কী তৈরি হয়ে যাবে? অ্যানিলিন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অ্যানিলিন থেকে এবার এই অ্যানিলিনের ডায়োজোকরণ রিয়াকশনটা করে দিবা। ডায়োজোকরণ রিয়াকশনের প্রভাবক HNO2 NaNO2, তার সাথে HCl। অবশ্যই টেম্পারেচারটা হবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার কী তৈরি হয়ে যাবে? তোমার তৈরি হয়ে যাবে ডায়োজোনিয়াম ক্লোরাইড। এইবার এই ডায়োজোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করিয়ে দাও, তাহলেই তোমার কাঙ্ক্ষিত ফেনল তৈরি হয়ে যাবে। তাহলে তো বেশ কয়েকটা স্টেপ করে আমরা ফেনল তৈরি করলাম। কিন্তু খুশির বিষয় হচ্ছে, ফেনল থেকে আবার বেনজিন তৈরি করা কোনো বিষয় না। ফেনলের থেকে খুব সহজে তোমার বেনজিন তৈরি হয়ে যাবে। জাস্ট জিঙ্ক চূর্ণ, Zn চূর্ণ, বেনজিনের ভিতরে যদি আমরা জিঙ্ক চূর্ণ চালনা করি, তাহলে আমার বেনজিন পরিণত হয়ে যায়। ফেনলের সাথে জিঙ্ক চূর্ণ চালনা করলে খুব সহজে বেনজিনে পরিণত হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছো।